সরকার গণতান্ত্রিক আচরণ করলে পাশে থাকবেন সাংবাদিকরা। মামলা দেখার আশ্বাস প্রধানমন্ত্রীর। গণমাধ্যমের জন্য হবে নিরপেক্ষ কমিশন, বললেন তথ্যমন্ত্রী। গবাদি পশু উৎপাদনে নীরব বিপ্লব ঘটিয়েছেন রাজশাহী বিভাগের খামারিরা। এবারও ঈদের চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ পশু তাদের হাতে। কনসার্ট আয়োজনের নামে প্রতারণা কয়েকটি প্রতিষ্ঠানের। আয়োজন ভেস্তে গেছে, 6 মাসেও ফেরত দেওয়া হয়নি দর্শকের টিকিটের টাকা। আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানের জন্য খুব খারাপ সময় আসছে, বললেন ডোনাল্ড ট্রাম্প। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা গণতান্ত্রিক দেশের পরিবেশ এবং সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় এই কথা জানিয়েছেন সম্পাদক পরিষদের নেতারা। সরকার যতক্ষণ গণতান্ত্রিক আচরণ করবে ততক্ষণ সাংবাদিকরা সরকারের সাথে থাকবে বলেও জানান সম্পাদকরা। এ সময় প্রধানমন্ত্রী মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সমন্বয়ে গঠিত সম্পাদক পরিষদের একটি প্রতিনিধি দল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। বিভিন্ন মামলায় থাকা 284 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতা রয়েছে তা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকার গণতান্ত্রিক আচরণ করলে সম্পাদক পরিষদ সরকারের সাথেই থাকবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্য সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। তথ্যমন্ত্রী জানান, এ সরকারের সময় গণমাধ্যমের উপর কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। আর সাংবাদিকদের মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গণমাধ্যমের জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেছেন, কমিশন কিভাবে হবে এবং কাজ করবে তার জন্য শিগগিরই আলোচনায় বসবে সরকার। এদিকে টেলিভিশনের জন্য সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। বেতন কাঠামো এবং ওয়েজ বোর্ড করারও দাবি জানানো হয়েছে। রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও বার্তা প্রধানদের নিয়ে সদ্য গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ। এ সময় কাউন্সিলের শীর্ষ নেতারা অভিযোগ করেন, বিগত সময়ে টেলিভিশন সম্পাদকদের নিয়ে গঠিত পকেট কমিটি অপতথ্য, গুজব, হিংসা বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। একটি সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবিও জানায় টেলিভিশন এডিটর্স কাউন্সিল। গণমাধ্যমের একটি নীতিমালা সুস্পষ্টভাবে যেন প্রণীত হয়, যেখানে এডিটোরিয়াল পলিসি কি হবে, সাংবাদিক এবং সংবাদপত্রের সাথে যুক্ত যারা হবেন তারা স্বাধীন মানুষ, কিন্তু তাদেরও যে একটি দায় আছে, সেই দায়ের ভিত্তিটা কি হতে পারে। এ সময় টেলিভিশনের জন্য বেতন কাঠামো গঠন করা সহ ওয়েজ বোর্ড করার দাবি জানান কমিটির নির্বাহী সদস্য ও ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম।
মানে এটা ডেইলি বেসিসের চাকরির মতো, আজ আসেন কালকে নাই, আপনার বেতনটা নিয়ে যাবেন, আর কোনো বেনিফিট পাবেন না। নির্বাহী কমিটির সদস্য সচিব ও সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের আহমেদ বাবু গুরুত্ব দেন কমিটির গঠনের ওপর। অফকমের আদলে যে কোনো একটি রেগুলেটরি বোর্ড তৈরি করা আমার মনে এটা খুব জরুরি, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সবার জন্য। তথ্যমন্ত্রী জানান, টেলিভিশনের জন্য একটি কমিশন গঠন করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্য কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়া সংখ্যা প্রকাশ করতে পারবে না। সরকার কোনো মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না বলেও জানান মন্ত্রী। এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। এক, দুই হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য, মালিক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে একদম কর্মচারীটা পর্যন্ত তার বেনিফিট থাকা দরকার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অপুষ্টির কারণে হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু, এর ফলে মৃত্যুর সংখ্যাও বেশি, কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী 10 দিনের মধ্যে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল হাতে পাওয়া যাবে। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। বিশ্বে যদি আমরা দেখি, হাম আসলে জাতীয় প্রেস ক্লাবে রবিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে। প্রায় 4.6 গুণ রোগী। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা দেশে হাম প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, বুকের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ দেন। আমার কিন্তু হেলদি বাচ্চার কমপ্লিকেশনের সম্ভাবনা খুবই কম। নিউমোনিয়া অথবা জ্বর বেশি দিন থাকছে, বমি করছে, খাওয়া দাওয়া ক্ষুধামন্দা হচ্ছে, তখন তাকে ভর্তির ব্যবস্থা করবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু। একটা টিকা আমাদের হাতে ছিল না। 4 দিন আগে আমি রানা ফ্লাওয়ার্স, হি ইজ ইন জেনেভা, এন্ড ডক্টর রিয়াদ অলসো ইন জেনেভা, আই হ্যাভ রিকোয়েস্টেড দেম টু মেক ইট আর্লিয়ার দ্য ডেলিভারি লাইক মিজলস ভ্যাকসিন, এবং দে হ্যাভ এগ্রিড আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, মানে ফিগারটা করণে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। তিনি আরো বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যে কোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার সজাগ রয়েছে। দুর্নীতি বিগত ফেসিবাদের আমলে, এমনকি বিগত কেয়ারটেকার সরকার আমলে এমন দুর্নীতি জায়গায় জায়গায় টেন্ডার যারে খুশি তারে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি। আগে আমরা ক্ষমতা আসার পরে জিরো টলারেন্স নিয়ে আমি সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত দেওয়ার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। নগদের মতো, বিকাশের মতো একটা, যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই দিয়েছেন, সে আর ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম, সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ইনকোয়ারি কমিশন অ্যাক্ট এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে, এটার জন্য আমি করেছি আগামীকালকে 2টার সময় মহামান্য আদালত কোর্ট নাম্বার 20 মেইনে এটা হিয়ারিং হবে। রিটে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। গবাদি পশু উৎপাদনে নীরব বিপ্লব ঘটিয়েছেন রাজশাহী বিভাগের খামারিরা। এবারও চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ পশু প্রস্তুত কোরবানির জন্য 8 জেলায় 2.25 লাখ খামারে লালন পালন হয়েছে প্রায় 43 লাখ পশু, চাহিদার চেয়ে যা 19 লাখ বেশি। উদ্ধৃত এসব পশু বিভাগের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন মাইনুল হাসান। তার বড় ভাই মেহেদী হাসান পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে। তবে পেশা হিসেবে দুজনই বেছে নিয়েছেন ব্যবসা।
তারা গড়েছেন গরুর খামার। এবার কোরবানির জন্য প্রস্তুত করেছেন 9টি পশু, যা থেকে অন্তত 5 লাখ টাকা লাভের আশা তাদের। এই খামারটা প্রথমে শুরু করেছিল আমার বড় ভাই, তার উদ্যোগে আসলে খামারটা করার পরিকল্পনা নিয়েছিল। 2-1 বড় ভাই এবং 2-1 বন্ধুরা ছোট থেকে খামার করছে, তাদেরকে দেখে যে আসলে খামারে সময় দিলে মোটামুটি বাংলাদেশে লাভ করা সম্ভব। রাজশাহী বিভাগে এই 2 ভাইয়ের মতো উদ্যোক্তা 2,24,483 জন। তাদের খামারে এবার 43,05,628টি পশু প্রস্তুত কোরবানির জন্য। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে বিভাগের সবচেয়ে বেশি পশু আসে নওগাঁ জেলা থেকে। এর পরের অবস্থানে আছে বগুড়া। ভারতীয় গরু আসা বন্ধের পর গত এক যুগে রাজশাহী বিভাগে ঘটেছে এমন নীরব বিপ্লব। ব্যবসা করা দেখেছি, ওটার শখের বশে আমিও আমার ব্যবসাটা চালু করার চেষ্টা করেছি। 40 থেকে 50টা গরু প্রতি বছর রাখি। এই খামার অনেক হয়েছে। বিভিন্ন বাজারে যখন যাই, যেমন ধরেন ঢাকা একটা বড় বাজার, চিটাং একটা বড় বাজার, সিলেট ভালো গরু এখান থেকে যাই। আর এই কাজে সহযোগিতা করে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদেরকে প্রশিক্ষণ এবং অন্যান্য কিছু আমাদের কয়েকটা প্রকল্প চলমান ছিল, যেমন আমাদের এলডিডিপি, লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা তাদেরকে, খামারিদেরকে উৎসাহ এবং উদ্দীপনা করেছি। তবে সরকার থেকে সহজ শর্তে ঋণ পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলছেন খামারিরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। নেই ডাক্তারি পেশার বৈধ ডিগ্রি, তবুও আইন অমান্য করে দিচ্ছেন ব্যবস্থাপত্র। বাগেরহাটের শরণখোলায় মিলেছে এমনই এক স্বঘোষিত চিকিৎসকের দেখা। বিএমডিসির অনুমোদন ছাড়াই দীর্ঘদিন চালিয়ে যাচ্ছেন বাণিজ্য। তার ব্যবস্থাপত্রে বিকলাঙ্গ সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা, যদিও নিজেকে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান দাবি অভিযুক্তের। বাগেরহাটের শরণখোলা উপজেলার গ্রামীণ জেনারেল হাসপাতালের নিচতলায় দীর্ঘদিন ধরে চিকিৎসা দিচ্ছেন মাহমুদুল হাসান। ব্যবস্থাপত্রে এমবিবিএস ডিগ্রি সহ মেডিসিন, শিশু ও অর্থোপেডিক বিষয়ে অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। যদিও নথিপত্রে দেখা যায় চিকিৎসার বিষয়ে দেশ থেকে নেননি কোনো ডিগ্রি। ভারতের কলকাতা থেকে এনেছেন অল্টারনেটিভ মেডিসিন সার্টিফিকেট, বাংলাদেশে যার কোনো আইনি বৈধতা নেই। গত বছর দুদকের অভিযানে নিজের ডিগ্রি নিয়ে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। সেবার মামলা হলে 19 দিন কারাগারে কাটান। পরে জেল থেকে বেরিয়ে ফের প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে দেখছেন রোগী। স্বঘোষিত এই ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে বিকলাঙ্গ হওয়া সহ ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা। আমার হাত ভাঙছিল, আমি রাইন্দা 5 রাস্তার মাহমুদুল হাসানের কাছে গেছিলাম। সে আমার হাত ব্যান্ডেজ করছিল, কিন্তু ব্যান্ডেজ খোলার পর আমার হাত সোজা হয় নাই। তো আমার এই মলম দিছিল, তো তাও ঠিক হয় না। পুরা জায়গা নিয়ে আমি মাহমুদুল হাসান কাছে গেছিলাম। মাহমুদুল হাসান যে একজন ভুয়া ডাক্তার তা আমি জানতাম না। সে আমার চিকিৎসা করে আমার এই জায়গা পছন্দ রয়েছে। আমি যতটুকু দেখেছি তার সার্টিফিকেট এবং যতটুকু শুনেছি, ক্যালকাটা থেকে তিনি এই সার্টিফিকেট সংগ্রহ করেছেন এবং সেটি কোনো এমবিবিএস সার্টিফিকেট না। এসব অভিযোগের বিষয়ে জানতে চেম্বারে গেলে স্থানীয় এক বিএনপি নেতাকে ডেকে এনে মব সৃষ্টির চেষ্টা করেন মাহমুদুল। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন ও 1 বছরের প্রশিক্ষণ ছাড়া দেশে চিকিৎসা সেবা দেওয়ার বৈধতা নেই। রেজিস্টার্ড চিকিৎসককে অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে এবং রেজিস্ট্রেশন ব্যতি রেখে কেউ বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা দিতে পারবে না। এটাই বাংলাদেশের আইন। এ বিষয়ে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে, নির্দেশনা আসার আগ পর্যন্ত অভিযুক্ত চিকিৎসা কার্যক্রম চালাতে পারবেন না, এমনটাই জানান সিভিল সার্জন। উনি আমার কাছে লিখিত কোনো অনুমতি না নিয়ে প্র্যাকটিস করছেন। আমরা ডিজি অফিসে অল্টারনেটিভ মেডিসিন শাখায় একটা চিঠি লিখেছি। এটা জবাব পেলে ওনার বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নিব। এদিকে নিজেকে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান দাবি করে অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন অভিযুক্ত মাহমুদুল। না, বিএমডিসি রেজিস্ট্রেশন নাই। যখন আমরা পাস করছি, বেরিয়েছি, আমাদের অনুমোদন নাই, প্র্যাকটিস করতে পারতেছি না, তখন আমরা রেড করছি। আমরা প্র্যাকটিস করতে পারবো, কিন্তু নামের আগে ডাক্তার লিখতে পারবো না। এটা ঐতিহাসিক 535, আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন। দেশে অনুমোদন ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ নেই, তাই তদন্ত করে মাহমুদুলকে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী রোগী ও স্থানীয়দের। আর এইগুলো কি, এগুলো মানে ভাই আপনার বক্তব্য, আমি বক্তব্য দিতে আমি প্রস্তুত না। ডিভিসি নিউজ ডেস্ক। কনসার্ট আয়োজনের নামে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে কয়েকটি অসাধু প্রতিষ্ঠান। গেল বছরের ডিসেম্বরে পরপর এমন 3টি কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়ে শেষ হলেও
শেষ মুহূর্তে ভেস্তে যায় সকল পরিকল্পনা। 6 মাস পেরিয়ে গেলেও গ্রাহকের টিকিটের অর্থ ফেরত দেয়নি কোনো প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে আয়োজক প্রতিষ্ঠানগুলোর থেকে মেলেনি কোনো সদুত্তর। সঙ্গীতপ্রেমী মানুষের কাছে ওপেন এয়ার কনসার্ট এক অন্যরকম আবেগের নাম। আর সেই কনসার্টে সরাসরি গান শোনাতে যদি দূরদেশ থেকে উড়ে আসে প্রিয় শিল্পী, তবে ভক্তদের সেই আবেগ উদ্যমে পরিণত হয়। অভিযোগ উঠেছে দেশের শ্রোতা ভক্তদের এই আবেগকে পুঁজি করে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে বসেছে অভিনব এক প্রতারণার ফাঁদ। গেল বছরের ডিসেম্বরে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, জনপ্রিয় গায়ক আতিফ আসলাম, ভারতীয় গায়ক অনুভ জৈনদের নিয়ে কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তা ও ভেন্যু জটিলতা দেখিয়ে বাতিল হয়ে যায় আয়োজনগুলো। দ্রুততম সময়ে দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 6 মাস পেরিয়ে গেলেও পাওয়া যায়নি সে টাকা। একটা পোস্ট দেয় যে আগামী মাসে দেওয়া হবে, তারপর আরেকবার বলে যে 98 ডেজ বা সামথিং এরকম ডেজ গেলে তারপরে দিবে। আমি জানুয়ারির 8-এ সাবমিট করছি রিফান্ডের জন্য, স্টিল আজকে পর্যন্ত 14% রয়ে গেছে, মানে একদম ইনিশিয়াল স্টেজটা। আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছে মেইন স্টেজ ইনকর্পোরেশন, অনুভ জৈনর কনসার্ট আয়োজন করেছে হাইপ নেশন, আর কাভিশের কনসার্টের আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশনস। এই প্রতিষ্ঠানটির সিইও পদে রয়েছেন স্বনামধন্য ব্যান্ড শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট শেখ ইস্তিয়াক। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন ব্যান্ডের ম্যানেজার ইনফিতার দানিয়াল। তাদের ওপর আস্থা রেখেছিলেন দর্শকরা। উনিও কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন, সব মিলে আর কি এই ভরসাতেই আমরা টিকিটগুলো কিনেছিলাম। এরাই দিন শেষে আমাদের সাথে এরকম একটা প্রতারণা যদি করে, তাহলে এটা তো আসলে আনএক্সপেক্টেড। কাভিশ এবং অনুভের কনসার্টের ভেন্যু ছিল মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত কোর্ট সাইডে। সেখানকার বিজনেস প্রধানের সাথে যোগাযোগ করলে প্রাইম ওয়েভ কমিউনিকেশনসের বিরুদ্ধে উল্টো 10 লাখ টাকা পাওয়ার দাবি করেন। ওনাদের মতো একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের আচরণ আসলে এক্সপেক্ট করা যায় না। আমরা প্রায় 10 লক্ষ টাকা পাই ওনাদের কাছে। সামাজিক মাধ্যমে দেয়া মেইন স্টেজ ইনকর্পোরেশনের ঠিকানায় গিয়ে জানা যায়, গ্রাহকদের চাপে আয়োজকরা অনেক আগেই অফিস গুটিয়ে ফেলেছে। ওরা ওই যে মানুষের টাকা হাতায়া একবার ক্লোজ হয়ে চলে গেছে। পরবর্তীতে প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার কাজী আফসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে দেশের বাইরে আছেন, কথা বলবেন দেশে ফিরে। হাইপ নেশনের সন্ধান করতে গিয়ে জানা যায়, তাদের নেই কোনো অফিস। চট্টগ্রাম থেকে পরিচালিত হয় এই প্রতিষ্ঠান। অনুমোদন আছে কিনা জানতে চাইলে ব্যাপারটি পরিষ্কার করতে পারেননি তারা। আমি ওয়ান অফ দ্য অর্গানাইজার্স। আপনার নামটা বলা যাবে কিনা? না, আমি আনফরচুনেটলি আই ওয়ন্ট বি এবল টু শেয়ার মাই নেম। প্রাইম ওয়েভ কমিউনিকেশনসের অফিসে গেলেও প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। এ সময় কথা হয় প্রতিষ্ঠানটির 2 কর্ণধার শিরোনামহীন ব্যান্ডের শেখ ইস্তিয়াক ও ইনফিতার দানিয়েলের সাথে। পোস্টপোন যখন হয়, টিকেট ক্লজে হচ্ছে কি যে রিফান্ডের অপশনটা থাকে না। এমন হতেই পারে যে উনি পরবর্তীতে কনসার্ট হল আর অ্যাটেন্ড করবেন না, যেহেতু আপনারা কমিটমেন্ট রাখতে পারেননি। ওরা খুব সোলফুল, ওরা নিজেদের মধ্যে থাকে, নিজেদের মানে মাঝে মধ্যে শো করতে আসে, ব্যাপারটা এরকম। বাট ওরা কথা দিয়েছে যে ওরা শোটা করবে। আর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন স্বচ্ছতা ও যাচাই বাছাইয়ের উপর। ভবিষ্যতে যাতে এগুলো কেউ করতে না পারে এবং তার সতর্ক বার্তা হিসাবে যারা অতীতে করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে পারলে এটা অনেকটাই বন্ধ করা যাবে। মেইন স্টেজ ইনকর্পোরেশনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার শুনানি আগামী 1 জুন নির্ধারণ করে রেখেছে আদালত। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে ধান তোলার উৎসব। বিল জুড়ে বোরো ধানের ঘ্রাণে মাতোয়ারা কৃষক। তবে আনন্দের মাঝেও আছে বিষাদের গল্প। একদিকে বৈশাখের শুরুতে হঠাৎ বৃষ্টি, আবার সার বীজের দাম বৃদ্ধি, সব মিলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। এদিকে একের পর এক স্থাপনা নির্মাণে প্রতিনিয়ত কমছে বিলের আয়তন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিল, যতদূর চোখ যায় পাকা ধান আর পাখিদের আনাগোনা। জেলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত হলেও বলা হয় পুরো দেশের 2.5 দিনের খাদ্যের যোগান দিতে পারে এই বিল। প্রায় 3000 হেক্টর আয়তনের বিলে এখন সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। সকাল থেকেই বিল জুড়ে চলে ধান কাটার উৎসব। নেত্রকোনা, নোয়াখালী ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসে ধান কাটছেন। ধান কাটার পর কেউ নিয়ে যান বাড়ির উঠানে, কেউ বা তা মাড়াই করেন সড়কেই। আমাদের বাড়ি ময়মনসিংহ থেকে এখানে ধান কাটা আসা আনন্দ, একটা উৎসব। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দাবি বীজ সারের দামে লাগাম টানার। ধানের যে রেটটা ছিল
মন 1200 টাকা বা 1150 টাকা করে মন ছিল, এখন সেই ধান আপনার 800 টাকা চলে আসছে। বৃষ্টিটাই তো আমাদের ক্ষতি হয়ে গেছে, এখন মনে করো এই 3 হানি বুয়ে কমসম 40,000 টাকা রস যাবে। এদিকে বিলের বিভিন্ন দিকে জমি ভরাট করে চলছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তৈরির কাজ। ছোট হয়ে যাচ্ছে চাষের জমি। নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। প্রতি বছরে 2 মৌসুম ধান কাটা 2 মণ করা হয়। এখানে বাইরে থেকে আমাদের এখানের বাইরে থেকে নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে এখানে কৃষক আসি কাজ করে। বিলের মধ্যে গড় করে ফেলতেছে মানুষে। গভর্নমেন্টে বলবো যে মানে এদিকে ফোকাস করার জন্য, যাতে মানে আমাদের ঐতিহ্যটা ধরে রাখে রাঙ্গুনিয়ার। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি মৌসুমে 10,000 টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বড় ভূমিকা রাখে এই গুমাই বিল। গুমাই বিলে ধান কাটা মানেই এক ভিন্ন রকম উৎসব। তবে অসময়ে বৃষ্টি, শ্রমিকদের মজুরি, সার ও বীজের দাম বৃদ্ধিসহ নানা কারণে এই উৎসব অনেকটা ফিকে হওয়ার পথে। তাই চাষাবাদের আনুষঙ্গিক খরচ মেটাতে সরকারের প্রণোদনা চান এখানকার কৃষকরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, গুমাই বিল, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আগামী সপ্তাহেই ইরানে নতুন করে যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের ইউরেনিয়াম উদ্ধারে স্থলসেনা নামানোর প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। এমন তথ্য এসেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। চীন সফর থেকে ফেরার পর ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে দ্রুতই চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে জানান তিনি। ফ্রান্সের একটি টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে মার্কিন এই সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহে ইরানে তীব্র বিমান হামলা শুরু করতে পারে ওয়াশিংটন, তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সামরিক পরিকল্পনায় বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে ওয়াশিংটন। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নেয়ার ছক কষছে মার্কিন ইসরায়েল জোট। একই সাথে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হবে তীব্র বোমাবর্ষণ। শুধু তাই নয়, ইরানের মূল ভূখণ্ডে মার্কিন কমান্ডোদের অবতরণের পরিকল্পনা হচ্ছে। লক্ষ্য মাটির নিচে চাপা পড়া প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে ট্রাম্প জানিয়েছেন, তেহরান বাস্তবধর্মী প্রতিশ্রুতি দিলে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব মেনে নিতে পারেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষ থেকে একে অপরের যুদ্ধবন্ধের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় এই যুদ্ধবিরতি কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপ নিতে পারছে না। এমন পরিস্থিতিতে সামনে এলো ইরানের নতুন করে হামলা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ইরানকে আবারও সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি বলেন, তেহরানের সময় ফুরিয়ে আসছে, তাদের এখন দ্রুত নড়ে চড়ে বসা উচিত হবে, না হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না তাদের। সময় অত্যন্ত মূল্যবান। এর আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় ট্রাম্প জানান, উন্নত লেজার প্রযুক্তির মার্কিন বিমান দিয়ে হামলা চালাবে হরমুজে থাকা সকল ইরানি জাহাজে। ঠিক এর পরপরই আরও একটি গ্রাফিক্স দিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান এখন রেড জোনে। এদিকে রবিবার ইরানকে আবারও নতুন 5 দফা শর্ত দিয়েছে ওয়াশিংটন। তবে এই বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি তেহরান। কঙ্গো এবং প্রতিবেশী দেশ উগান্ডায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভাইরাসটির বিরল প্রজাতি ছড়িয়ে পড়ায় অন্তত 80 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 শতাধিক। এই প্রজাতিটির কোনো অনুমোদিত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও থাবা বসিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। এবার সেখানে আঘাত হেনেছে ভাইরাসটির অত্যন্ত বিরল ও বিপজ্জনক রূপ বুন্দিবুগীয় স্ট্রেন। দেশটির ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এই সংক্রমণে ইতোমধ্যেই ব্যাপক প্রাণহানি হয়েছে। আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন অন্তত 336 জন। ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া গেছে যে এটি ইবোলা ভাইরাস। তবে এবার আক্রমণ করেছে এর বিরল বুন্দিবুগীয় স্ট্রেন। এই রূপটি আমাদের আগে থেকেই পরিচিত, যা এর আগে
উগান্ডায় আঘাত হেনেছিল। বর্তমানে প্রায় ৩৩৬ জন ইবোলা রোগী রয়েছেন স্থানীয় পর্যায়ে এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে কঙ্গোর মঙ্গোয়ালু নামের একটি ব্যস্ত খনি অঞ্চল থেকে এবারে সংক্রমণের সূত্রপাত। গত ২৪শে এপ্রিল বুনিয়া শহরের এক নার্সের শরীরে প্রথম এই ভাইরাসের লক্ষণ দেখা দেয়, যিনি পরে মারা যান। রোগটি দ্রুত অন্যান্য স্বাস্থ্যজনেও ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ইতোমধ্যে রাজধানী কিনশাসা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। উগান্ডার রাজধানী ক্যাম্পালায় এরই মধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করলেও এখনও একে মহামারী বলতে নারাজ। WHO প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত স্ক্রিনিং জোরদার করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সীমান্ত সম্পূর্ণ বন্ধ রাখা বা বাণিজ্য নিষেধাজ্ঞা জারি না করতে সতর্ক করেছে। তবে কঙ্গোর পূর্বাঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা এবং দুর্বল স্বাস্থ্য কাঠামোর কারণে উপদ্রুত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছানো এবং ভাইরাসের বিস্তার রোধ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৬ সালের পর কঙ্গোতে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। আপাতত ইবোলা আক্রান্ত এলাকায় ভ্রমণকারীদের ২১ দিনের নজরদারিতে রাখার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।